বহুদিন পর আজ আবার এলাম। কথা দিচ্ছি এবার থেকে সপ্তাহে 2 থেকে 3টে গল্প কবিতা নিশ্চিত থাকবে। এলাম যখন ভাবলাম 70-এর দশকে লেখা একটা অপেক্ষা, একটা প্রেম, এই নিয়েই আজকের গল্পটা থাক। আমাদের এখন যেটা সব থেকে অসুবিধের জায়গা, যেটা আমরা পারি না, সেটা হচ্ছে অপেক্ষা করতে, নিখাত ভালোবাসতে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে একটা সম্পর্ককে একটু একটু করে তৈরি করতে। তপবিজয় ঘোষের লেখা এখন প্রেম শুনে দেখুন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। সিনেমা হলের সামনে দাঁড়িয়ে ঘন ঘন ঘড়ি দেখছিল সীতেশ। আর মাত্র 5 মিনিট, অথচ কৃষ্ণার পাত্তা নেই। মাসের প্রথম রবিবারে একটা সিনেমা দেখে ওরা। সদ্য মাইনে পাওয়া পকেট কেরানি সীতেশকে এই শৌখিনতাটুকু পারমিট করে। প্রতি মাসে এই কটা টাকা বাঁচালে সংসারের কি কি উপকার হতে পারে সেসব হিসেব সে করতো আগে, এখন আর করে না। সমুদ্রে যে শয়ন করেছে, শিশিরে তার কি ভয়, এই গোছের একটা নির্লিপ্ততা সীতেশকে এখন মরিয়া করেছে। 5 মিনিটও পার হয়, কিন্তু কৃষ্ণা আসে না। সীতেশ হাঁ করে বাস দেখে, ট্রাম দেখে, এমনকি দেরি হয়ে গেছে বলে এলেও আসতে পারে ভেবে অবিশ্বাসী দৃষ্টিতে ট্যাক্সিও দেখে। কৃষ্ণার মতোই শাড়ি পরা পাতলা গরনের কাউকে দেখে যাক এসে গেছে এই ভেবে খুশি হতে গিয়ে পচা বাদাম মুখে পড়া বিস্বাদে রাগান্বিত হয়ে ওঠে। তারপর আরও সময় পার হলে ভেতরে ভেতরে চাপা রাগে অস্থির হয়ে ভাবতে বাধ্য হয় মেয়েদের সঙ্গে কখনো কোনো প্রোগ্রাম করা উচিত না। ওরা কথা রাখতে পারে না। পুরুষের গুছিয়ে তোলা কাজকে অগোছালো করাই ওদের চিরকালের স্বভাব। ভেতরে মূল ছবিটাও শুরু হয়ে গেছে, বাইরে হাউসফুল টাঙানো, জমজমাট বই, এপাশে ওপাশে চড়া দামে টিকিট কেনা বেচা চলছে। সীতেশ ইচ্ছে করলে বাড়তি দামে ঝেড়ে দিতে পারে। ওই একটু যে চক্ষু লজ্জা, এইটুকু কাটিয়ে উঠতে পারলে 3 টাকায় কম করে সে 2.5 টাকা মুনাফা করবে। দেবে নাকি? অপেক্ষা করে তো লাভ নেই, এরপর কেউ আর হাফ দামেও কিনবে না। সেই বাসটা দেখে হতাশ হয়ে প্যান্টের চোরা পকেট থেকে টিকিট 2টো বের করে সীতেশ। তারপর সত্যি সত্যি ব্ল্যাক করে বসে। এই ভয়ে ঝাঁপিয়ে পড়া মানুষের ভিড় ঠেলে রাস্তায় নেমে যাকে পায় তার হাতে গুঁজে দিয়ে টাকা 3টে নিয়ে ময়দানের দিকে হাঁটতে শুরু করে। একটা ক্ষিপ্ত বিষণ্ণতা সীতেশের পায়ে পায়ে জড়িয়ে থাকে, ওকে খুব উত্তেজিত দেখায়। কি হয়েছে কৃষ্ণার? কেন এলো না? কাল বিকেলেই তো একসঙ্গে টিকিট কাটা হয়েছে। অসুস্থ হয়ে পড়ল? না, মধ্যবিত্ত ঘরের স্কুল মাস্টারনি মেয়েদের শরীর এত ঠুনকো নয় যে কথায় কথায় অসুস্থ হয়ে পড়বে। তাহলে মাসিমা আসতে দিলেন না? হতে পারে। ভদ্রমহিলা যদিও কৃষ্ণার মা এবং সীতেশের ভাবী শাশুড়ি, এককালে প্রায় পুত্রবৎ স্নেহ করতেন, কিন্তু এখন দেখলেই কেমন যেন রুষ্ট হয়ে যান। কৃষ্ণার সঙ্গে সীতেশের মেলামেশা এখন তার একেবারেই পছন্দ না। একদিন সীতেশকে জিজ্ঞেসও করেছিলেন, তোমরা বিয়েটা কি এক্ষুনি সেরে ফেলতে চাও? সীতেশ যেন একটু লজ্জিত, একটু রাগত ও রূঢ় গলায় জবাব দিয়েছিল, হ্যাঁ, মন্দ কি? মাসিমার একদা ফর্সা অধুনা তামাটে মুখ বিশ্রী রকমের কুঁচকে উঠেছিল। ঠিক হবে না, তোমার 2টো বোন আছে, একজন বিয়ের যোগ্যী, জানি, তার বিয়ে না দিয়ে ছেলে খুঁজছি। মাসিমা চুপচাপ। খুঁটিয়ে সীতেশের মুখ দেখেছেন,
শীতেশ বিরক্ত, অপমানিত। পাশের ঘরে কৃষ্ণা শাড়ি পাল্টাচ্ছে। দুজনে কলেজ স্ট্রিটের ফুটপাতে ঘুরবে। মন্টু এবার 11-এ উঠেছে, তার জন্য কিছু পুরনো বই যদি পাওয়া যায়, তারপর কফি খাবে। কৃষ্ণা নাকি কোনোদিন কফি হাউসে যায়নি। একটু পরে মাসিমা ধরা গলায় বললেন, সীতু, কৃষ্ণার বাবা বেঁচে থাকলে ভাবতাম না। এখন আমার সংসারের যা অবস্থা, মন্টুর একটা চাকরি বাকরি না হলে। শীতেশ বেশ ঝাঁঝালো করেই বলতে চাইল, সংসার যেমন চলছে চলবে, আমি এমন কিছু স্বার্থপর নই। কিন্তু মাসিমার গভীর দুশ্চিন্তাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে থমকে গেল। বড় অসহায় আর করুণ মনে হলো তাকে। তার আবাল্য পরিচিত মাসিমা একদিন প্রতিবেশী হয়ে তাদের পাড়াতেই ছিলেন। শীতেশকে কত ভালোবাসতেন, কত উৎপাত সহ্য করতেন। কদিন না দেখলে চলে আসতেন মার কাছে। পেছনে ফ্রক পরা কৃষ্ণা শীতেশকে ডেকে বলতেন, কি বাবা, দেখতে পাইনি কেন, কোথায় থাকিস? সেই স্নেহ টলটলে মাসিমার মুখে এখন কি অসম্ভব কর্কশতা। শীতেশের বুকের ভেতরটা টনটন করে ওঠে। কৃষ্ণা অবশ্য খুব চাপামি। সে কিছু না বললেও শীতেশ বুঝতে পারে ওদের মেলামেশা নিয়ে মাসিমা আজকাল বেশ রাগারাগি করেন, হয়তোবা ঝগড়াঝাটিও। কোনো কোনো দিন কৃষ্ণার মুখ চোখ অস্বাভাবিক রকম থমথমে থাকে। শীতেশ আগ বাড়িয়ে কিছু বলে না, নিঃশব্দে শুধু তাকিয়ে থাকে। ওর টান টান করে বেণি বাঁধা চুলের মাঝখানে বড় সাদা সিঁথিটায় বিকেলের পরন্ত রোদ্দুর চিকচিক করে। কপালে চিবুকের পাশে ঘাম জমে থাকে। এরপর একসময় কৃষ্ণা নিজেই কথা বলা শুরু করে, স্কুলের ডিএটা আজও এলো না। শীতেশ বলে, কাগজে দেখলাম এ মাসেই তোমাদের বাকি বকেয়া সব মিটিয়ে দেওয়া হবে, ছাই হবে, অমন বহুবার বলা হয়েছে। কিন্তু তোমার মন মেজাজ ওরই জন্য খারাপ না? চাপা হেসে শীতেশ ব্যাপারটাকে হালকা করে দিতে চায়। নিশ্চয়ই কাল রাত করে বাড়ি ফেরার জন্য কিছু হয়েছে। কি আবার হবে? কৃষ্ণা অকারণেই রুক্ষ হয়, মাথা তুলে সোজাসুজি তাকায়। তুমি কি করে জানলে? মুখ দেখে অনুমান করছি। কৃষ্ণা ভুরু কুঁচকে ঠোঁট পাকিয়ে এমন একটা ভঙ্গি করে। শীতেশ চা ডাকে, ভ্রাম্যমান ভারের চা, আদার গন্ধ ওঠে তাতে। চা হাতে নিয়ে কৃষ্ণা সেই পুরনো কথার পুনরাবৃত্তি করে বলে, ধুর, আর ভালো লাগে না। শীতেশ বলে, কি ভালো লাগে না? ক্লান্তভাবে জবাব দেয় কৃষ্ণা, এই জীবন। শীতেশ শব্দ করে হেসে ওঠে, আমার কিন্তু ভারী ভালো লাগে। কৃষ্ণা জবাব দেয় না। প্রখর দৃষ্টিতে শীতেশের হাসিটা লক্ষ্য করে। শীতেশ বলতে থাকে, সার্কাসে দেখনি একটা সরু তারের ওপর দিয়ে ছাতা হাতে মেয়েরা কেমন সন্তর্পণে হেঁটে ওপারে পৌঁছে যায়? আমাদের বাঁচাটাও তেমনি, রকমারি সমস্যার সরু তারের ওপর দিয়ে হাঁটা চলা। আর ওই রংচঙে ছাতাটা আমাদের ভালোবাসা, জীবনের ব্যালেন্স রাখে। তবু কিছু বলে না কৃষ্ণা, চোখের পাতা টান করে বিমর্ষ ভঙ্গিতে চেয়ে থাকে। মাসিমার সঙ্গে রাগারাগি হলে কদিন কৃষ্ণা এরকমই গুরুগম্ভীর আর বিষণ্ণ হয়ে থাকে। এদিকটায় তেমন আসতে চায় না। স্কুলে ফোন করলেও 2-1 মিনিট কথা বলেই ছেড়ে দেয়। অগত্যা শীতেশকেই যেতে হয় টালিগঞ্জে। আজও সিনেমা দেখতে আসার মুখে সেরকম কিছু একটা ঘটেছে কিনা শীতেশ ভাবতে ভাবতে এগিয়ে যায়। কিন্তু এখনই টালিগঞ্জে ছুটে যাওয়ার কথা সে চিন্তা করতে পারে না। কৃষ্ণা কি কৈফিয়ত দেয় সেটা জানা দরকার। দোষটা যখন তারই, তখন অনুতাপ টনুতাপ তারই হওয়া উচিত। শীতেশ কেন পৌরুষ খুইয়ে ছুটে যাবে আগে? ঘাড় শক্ত করে সে একটা ট্রামের দিকে এগোতে থাকে। পরের দিন অফিসে শীতেশের নামে একটা ফোন আসে। রিসিভার তুলতেই বুঝতে পারে কৃষ্ণা। খুব ঠান্ডা,
নিরুত্তাপ গলায় বলে, শুনছি, বলো। কৃষ্ণা বলে, খুব রেগে গেছো মনে হচ্ছে। সীতেশ পাল্টা প্রশ্ন করে, কেন, রাখবো কেন? কৃষ্ণা বলে, ওরে বাবা, সত্যি রেগেছ, কিন্তু কি করে যেতাম বলো তো? পাড়া জুড়ে যা কাণ্ড। কি কাণ্ড? কি না, বোমাবাজি, খুনোখুনি, পুলিশ। সকালে কাগজে দেখোনি? না তো। আছে মাঝের পাতায়। এবার সীতেশের কণ্ঠ স্বাভাবিক হয়ে আসে, মুখে রাগ রাগ ভাবটা মুছে গিয়ে দুশ্চিন্তা ফোটে। কি ব্যাপার বলো তো? ওপাশ থেকে জবাব আসে, ফোনে কি সব বলা যায়? ট্রাম বাস বন্ধ হয়ে গিয়েছিল। সীতেশ প্রতিবাদ করে বলে, কে বলল? আমি 4 নম্বর 6 নম্বর আসতে দেখেছি। রাসবিহারী থেকে ঘুরে যাচ্ছিল, আমাদের এই দিকটায় বন্ধ। ও, আজ ভালো দিন আছে, কিন্তু রাতে আবার শুরু হবে। আমি স্কুল থেকে বাসায় ফিরে যাচ্ছি। তার মানে আজও দেখা হচ্ছে না? না, কাল কিংবা পরশু। কৃষ্ণা ফোন নামিয়ে রাখে। সীতেশ কেমন মনমরা হয়ে নিজের জায়গায় এসে বসে। বিনয় মোহান্তি অফিসে কাগজ আনে, তার কাছ থেকে নিয়ে মাঝের পাতাটা খোঁজাখুঁজি করে। না, কৃষ্ণা মিথ্যে বলেনি, ছোট করে আছে খবরটা। টালিগঞ্জে কৃষ্ণাদের পাড়ায় 3 ঘন্টা ধরে বোমাবাজি, একজন ব্যবসায়ী খুন, 2 জন যুবক ছুরিকাহত, বাসে আগুন লাগানোর চেষ্টা, পুলিশের গুলি, আরও কত কি। সীতেশ বিরক্ত হয়ে কাগজ বন্ধ করে। এসব এখন হামেশাই হয়, হয়ে হয়ে ধার নষ্ট হয়ে গেছে। কাগজওয়ালারাও ঠেলে দিয়েছে মাঝের পাতায়, পরে অনুভূতি আর খাড়া দেয় না। বরং সীতেশ রাগ করে এই ভেবে যে খুনোখুনির পাল্লায় পড়ে শহরের ট্রাম বাস প্রায়ই বন্ধ হয়ে যাচ্ছে, একটা প্রোগ্রামও ঠিকমতো রাখা যাচ্ছে না। কাল সিনেমার 2টো টিকিট বিক্রি করে দিতে হলো, আর আজ কৃষ্ণা আসতে পারবে না। অফিস ছুটির পর কি মনে হয়, সীতেশ হঠাৎ 6 নম্বরে চেপে বসে। তারপর টালিগঞ্জের মসজিদটার কাছে নেমে পুরনো বাড়ির প্রায় অন্ধকার সিঁড়ি ভাঙতে ভাঙতে 3 তলায় উঠে আসার পর মাসিমার মুখোমুখি। তিনি নিস্পৃহ কণ্ঠে বলেন, এসো বাবা, অনেক দিন দেখিনি যে, এদিকে আসা হয়নি। আপনি কেমন আছেন? গলা শুনে কৃষ্ণা বেরিয়ে আসে। অনেকক্ষণ আগে স্কুল থেকে ফিরেছে, গা হাত পা ধুয়ে সম্ভবত ঘর সংসারের কিছু কাজ সারছিল। সীতেশকে দেখে গম্ভীর হয়ে যায়, তুমি কি করতে এলে? কেন, এসে কি দোষ করলাম? সীতেশ হাসার চেষ্টা করে। কৃষ্ণা আরও গম্ভীর হয়। আচ্ছা তো, ফোনে বললাম না গোলমাল হতে পারে, এক্ষুনি চলে যাব। তোমার আসাই উচিত হয়নি। কৃষ্ণা রীতিমতো ধমকে ওঠে। সীতেশ গ্রাহ্য করে না, ঘরে ঢুকতে ঢুকতে বলে, মন্টুকে দেখছি না, বন্ধুর বাড়ি চলে গেছে, 2-3 দিন থাকবে। কেন? পাড়ায় খুব ধরপাকড় হচ্ছে, মন্টুর বন্ধুরাও অনেকে পাড়া ছেড়ে গেছে। রাজনীতি করে বলে পুলিশের খাতায় ওর নাম আছে। তাই নাকি? সীতেশ বেশ অবাক হয়, এ খবর তার জানা ছিল না। কৃষ্ণা আর কিছু বলে না। সীতেশ লক্ষ্য করে ওর পাতলা শরীরটা একেবারে নুয়ে পড়েছে, নিজে থেকে কি যেন কুড়িয়ে তুলছে। একটা সেফটি পিন। বুকের কাছে শাড়িটা সামান্য সরে গেছে। এক পলক তাকিয়ে সীতেশ মুখ ঘুরিয়ে নেয়। ভাঙা সেফটি পিনটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে কৃষ্ণা জানলা দিয়ে বাইরে ছুড়ে দেয়। তারপর সুইচ টিপে আলো জেলে বলে, চা খাবে? সীতেশ ঘাড় নাড়ে, ইচ্ছে তো করছে। কৃষ্ণা ভুরু কুচকে বলে, ঢং, সোজাসুজি বলছো না কেন? কৃষ্ণা চলে গেলে একা ঘরে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। অনেক দিন এ বাড়িতে আসেনি, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন ঘটেছে কিনা লক্ষ্য করে। তারপর জানলার কাছে এসে দাঁড়ায়। নিচে রাস্তার মোড়ে একটা ট্যাক্সি হর্ন দিচ্ছে, তার পেছনে একটা প্রাইভেট বাস। লোকজন একটু ত্রস্ত্র, এপাশে ওপাশে সব ছোটাছুটি করছে। গোলমাল কি শুরু হয়ে গেল? চাটুকু খেয়েই বেরিয়ে পড়বে সীতেশ। একটু পরেই চা নিয়ে আসে কৃষ্ণা।
আর ঠিক তখনই সন্ধ্যার মুখে মুখে অল্প দূর থেকে যেন ঘন ঘন বোমা ফাটার আওয়াজ আসতে থাকে। রাস্তার বাতিগুলো সহসা নিভে যায়। ধাবমান ব্যস্ততার সঙ্গে চাপা কোলাহল যেন একটা শোনা যেতে থাকে। সীতেশ জানলার আরও কাছে এসে দাঁড়ায়। দুশ্চিন্তায় মুখ কালো করে কৃষ্ণা বলে, দেখলে শুরু হয়ে গেল, এখন যাবে কি করে? সীতেশ বলে, ঠিক চলে যাব, ওসব অভ্যাস হয়ে গেছে। কৃষ্ণা জানলা দিয়ে উঁকি দেয়। রাস্তাঘাট যে অন্ধকার। হ্যাঁ, ট্রামবাস বন্ধ হয়ে গেছে বোধ হয়। হতে পারে। তাহলে খানিকটা হাঁটতে হবে। ধুত, এ আর কি ভালো লাগে না। কৃষ্ণা সত্যি সত্যি রেগে যায়। কে আসতে বলেছিল তোমাকে? কেন এলে? সীতেশ উত্তর দেয় না। কৃষ্ণার ক্রুদ্ধ উত্তেজিত মুখের দিকে তাকিয়ে থাকে। তার জন্য কৃষ্ণার এমন গভীর দুশ্চিন্তা সীতেশের ভালো লাগে। যেন অনেক দিন পরে ভালোবাসার একটা গাঢ় জীবন্ত রং কৃষ্ণার চোখে মুখে টলটল করতে দেখে। তারপর বুকটা হঠাৎই ফুলে ফেঁপে দুরন্ত সাহসী হয়ে ওঠে। কিছু না, তুমি ভেবো না কৃষ্ণা, গলি খুঁজি দিয়ে ঠিক বেরিয়ে যাব। বলতে বলতে সিঁড়ির দিকে এগোয় সীতেশ। আর ঠিক তৎক্ষণাৎ খুব কাছাকাছি বিশাল শব্দে একটা ক্র্যাকার ফাটে। তারপরই অনবরত দুম দুম সব শব্দ। কৃষ্ণা কেঁপে উঠে বলে, না সীতেশ, তুমি যেও না, ফায়ারিং হচ্ছে। মাসিমাও এগিয়ে আসেন। বসে যাও বাবা, একটু দেখে যাও। এবারে প্রতিবেশীরা ছুটে এসে যে যার ঘরে খিল দিতে শুরু করে। তাদের মুখ থেকে শোনা যায় ব্রিজের কাছে একটু আগেই একজন পুলিশ খুন হয়েছে। থানার উপরেও কারা বোমা ছুঁড়েছে। মিলিটারি চারিদিক ঘিরে ফেলেছে। তারা মাইকে কারফিউ জারি করে দিয়েছে। এবার বাড়ি বাড়ি ঢুকে সার্চ হবে, চিরুনি তল্লাশি। ষাঁড় বেঁধে পুলিশের গাড়ি এগিয়ে আসছে। সীতেশ আবার ঘরে ফিরে আসে। কৃষ্ণা জানলাটা বন্ধ করে দেয়। মাসিমা খুব ভয় পেয়ে বলেন, হ্যাঁ বাবা, আমাদের ঘরও সার্চ হবে? সীতেশ বলে, হতে পারে, বিচিত্র কি? মাসিমার মুখ আরও সাদা হয়। তুমি যেও না, আর যেখানেই থাকো। কৃষ্ণা বলে, যাবে কি করে? বাইরে কারফিউ, দেখলেই গুলি। সীতেশকেও চিন্তিত দেখায়। হ্যাঁ, মনে হচ্ছে এখানেই রাত্রিবাস। কথাটা যথেষ্ট হালকাভাবেই বলার চেষ্টা করে, কিন্তু ভেতরে অসম্ভব অস্বস্তি ঘুরপাক খায়। সত্যি রাত্রিবাস এখানে, এই কৃষ্ণাদের বাড়িতে? কখনো এই বাড়িতে থাকুনি, সে থাকা যায় না। মাসিমা কি ভাববেন? অন্য ভাড়াটেরা কি ভাববে? তাছাড়া নিজেদের বাড়িতে মা ভাই বোন সারা রাত চিন্তা করবে। পাড়ায় একটা ফোন করতে পারলে হয়। তোমাদের এই বাড়িতে কারো ফোন আছে? কৃষ্ণা ঘাড় নাড়ে, নেই, রাস্তায় নামতে হবে। রাস্তায়? সীতেশকে ভারী বিচলিত দেখায়। কৃষ্ণাকে বিব্রত। মাসিমা বিবর্ণ মুখে একপাশে চুপটি করে দাঁড়িয়ে থাকেন। একটু একটু করে রাত বাড়তে থাকে। বাইরে ঘন অন্ধকারে তীব্র সার্চ লাইট জ্বালিয়ে পুলিশের গাড়ি ছোটাছুটি করে। এরিয়ালের সরু ফলা সাপের জিভের মতো লকলক করে। কিছুক্ষণ নিঃশব্দ থাকার পর আবারও কোথাও বোমা ফাটে। পুলিশের রাইফেল গর্জে ওঠে। দলবদ্ধ ছুটন্ত বুট জুতোর বিকট শব্দে সারা বাড়ির ডেরা থেকে কবুতরেরা উড়ে পালায়। নিচের উঠোনের গোয়াল থেকে গরুগুলো ডাকতে থাকে। অগত্যা কৃষ্ণাদের বাড়িতেই রাত্রিবাসের জন্য প্রস্তুত হতে হয় সীতেশকে। নানা রকম ভাবনা আতঙ্কের মধ্যেও মাসিমা রান্না করেন। সীতেশকে খেতে হয়। যতটা সম্ভব যত্ন করেই খাওয়ান মাসিমা। এখন সীতেশকে তার অপ্রয়োজনীয় অবান্তর মনে হয় না, বরং বাড়ি সার্চ হওয়ার আসন্ন সম্ভাবনার মধ্যে সীতেশ নামক পুরুষটিকে তার একটি বিশ্বস্ত অবলম্বন বলেই মনে হয়। মন্টুর বিছানায় শোবার ব্যবস্থা হয়। লজ্জিত সংকুচিত সীতেশের গায়ের জামা খুলতে খুলতে বলে, কি ফ্যাসাদ যে হলো আজ। কৃষ্ণা জবাব দেয়, কেন, জলে তো পড়োনি? না, মানে চুপচাপ শুয়ে থাকো, আমরা খেতে যাচ্ছি। এক গ্লাস জল দিয়ে যাব। আরও অনেকক্ষণ পরে কৃষ্ণা টেবিলে জল রাখতে আসে। সীতেশ তখনও শোয়নি।
মন্টুর একটা বই নিয়ে নাড়াচাড়া করছে। বাইরের পৃথিবী এখন নিঝুম। অলিতে গলিতে খণ্ডযুদ্ধের পর এখন যেন এক অখণ্ড নিস্তব্ধতা বিরাজ করছে। এমনকি পুলিশের গাড়ির শব্দও পাওয়া যাচ্ছে না। হঠাৎ এত বেশি নীরবতাও কেমন যেন ভয়ঙ্কর ঠেকছে। কৃষ্ণার দিকে তাকিয়ে সতীশ বলে, মনে হয় পুলিশি অপারেশন শেষ হচ্ছে। কৃষ্ণা একটা খাতা তুলে গ্লাসটা ঢাকা দেয়। হ্যাঁ, সারা শব্দ তো আর পারছি না। সীতেশ বলে, তুমি কিন্তু দারুণ ভয় পেয়ে গিয়েছিলে। কৃষ্ণা ঠোঁট ওল্টায়। তুমি পাওনি? আমি? সীতেশ সহজভাবে হাসতে চায়। উঠে এসে রাস্তার দিকে জানলাটা খুলে দেয়। অন্ধকারে কিছু দেখবার চেষ্টা করে। আকাশে মেঘের ফাঁকে চাঁদের মুখ দেখা যায়। সরু ঘোলাটে চাঁদ, আলো নেই। আকাশটা বড় অদ্ভুত দেখায়। ঠান্ডা বাতাস জলকণা বয়ে আনে। শীতের কেমন যেন শীত শীত করে। সে ঘুরে দাঁড়াতেই টের পায় কৃষ্ণাও তার পাশে দাঁড়িয়ে রাস্তা দেখার চেষ্টা করছে। শীতের পিঠের কাছে তার শরীরের এক কোমল অংশ। মাথার চুল থেকে নারকেল তেলের গন্ধ আসছে। ঘাড়ের কাছে নিঃশ্বাস পতনের শব্দ। শীতেশ কৃষ্ণার চোখে চোখ রাখে। আজকের রাতটা বড় অদ্ভুত, অনেক দিন মনে থাকবে। কৃষ্ণা জবাব দেয় না। আঙুলের ডগায় চুল জড়িয়ে জড়িয়ে অল্প অল্প হাসি। কেমন ভয় ভয় ম্লান বিবর্ণ সে হাসি। তবু ওর শীর্ণ শ্যামল মুখে এই গভীর রাতে অনেক বেশি নরম আর সুন্দর দেখায়। গালের ভাঁজে ভাঁজে বয়সের রেখা চোখেই পড়ে না। কিছুক্ষণ তাকিয়ে থেকে শীতের সহসা কৃষ্ণার একখানা হাত ধরে। চাপা গলায় জিজ্ঞেস করে, মাসিমা শুয়ে পড়েছেন? কৃষ্ণা ঘাড় কাত করে, হাত ছাড়িয়ে নেয় না। অল্প অল্প হাসিটুকু লাজুক ভঙ্গিতে আরও প্রসারিত করে বলে, তুমিও শুয়ে পড়ো। না, শীতের ছটপটে গলায় বলে। এবার কৃষ্ণা হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে। ওর চোখের পাতা নত হয়। গালে চিবুকে লজ্জার গাঢ় ছাপ পড়ে। মুখ সামান্য গম্ভীর দেখায়। শীতের রক্তের মধ্যে কেমন উত্তেজনা অনুভব করে। একটু আগের অস্বাভাবিক পরিস্থিতিতে যে সমস্ত আবেগ অনুভূতি জাঁতাকলে ইঁদুরের মতো ভয়ে আতঙ্কে দমবন্ধ হয়েছিল, এখন বাইরের আকাশে বাতাসে শান্তি ফিরে আসায় তারা যেন অস্থির ছটপটে হয়ে মুক্তি চায়। শীতেশ আরও কাছাকাছি সরে আসে। কৃষ্ণার চোখে এক ধরনের উজ্জ্বল তীব্রতা দেখা দেয়। নিঃশ্বাসের শব্দ গাঢ় হয়। চিবুকের নিচের অংশ কাঁপতে থাকে। বিশ্লিষ্ট ঠোঁটের ফাঁকে সাদা দাঁত চিকচিক করে। সে আস্তে আস্তে মুখ তুলে সীতেশের দিকে তাকায়। সীতেশ কিছু বলে না। কৃষ্ণার শরীরের কাছে আরও ঘন হয়ে আসতে আসতে মুখ নামিয়ে আনে। একটি ওষ্ঠধর আরেকটি ওষ্ঠধরের কাছে এসে পৌঁছয়। এমন সময় সহসা অন্ধকার কাঁপিয়ে রাইফেল গর্জে ওঠে। সঙ্গে সঙ্গে তুমুল চিৎকার। শব্দটা এত কাছে, এমন প্রবল হয়ে বাজে যে মনে হয় জানলার কাছেই কোথাও গুলি এসে ঠিকরে পড়ল, আছড়ে পড়ল চিৎকারটাও। দুজনেই থরথর করে কেঁপে ওঠে। কৃষ্ণা ভয় ছিটকে সরে যায়। সীতেশ ভয় ভয় তাকায় জানলা দিয়ে। হাত বাড়িয়ে বন্ধ করার সাহসটুকু পর্যন্ত হয় না। সার্চ লাইটের প্রখর আলো ফেলে একটা পুলিশের গাড়িকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। আরও একটা ছুটে আসার শব্দ শোনে। বিবর্ণ মুখে কৃষ্ণাও পাশে এসে উঁকি দেয়। রাত্রির নৈশব্দ চিরে আবার কোথাও পর পর বোমা ফাটে। রাইফেলও গর্জে ওঠে সঙ্গে সঙ্গে। ভূমিকম্পের মতো ঘর দরজা কেঁপে ওঠে। একটু পরেই আবার সব কঠিন নিথর। মৃত্যুর মতো হিমশীতল স্তব্ধতা আকাশে ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়ি আলো বাঘের চোখের মতো জ্বলতে থাকে। মনে হয় একটা যুদ্ধের শেষে আর একটা শুরুর জন্য দুপক্ষই রুদ্ধ নিঃশ্বাসে ওত পেতে আছে। কৃষ্ণা চাপা আতঙ্কে বলে, জানলা বন্ধ করো শিগগির। শীতেশ অস্ফুটে আর্তনাদ করে ওঠে, ওই দেখো। সার্চ লাইটের তীব্র আলোয় স্পষ্ট দেখা যায়
ভারী বুটের শব্দ তুলে কজন পুলিশ ছুটে আসছে, হাতে উদ্যত রাইফেল, চোখে মুখে জান্তব উল্লাস, যেন এতক্ষণে ফাঁদ পেতে একটা শিকার ধরতে পেরেছে ওরা। তাদের দুজনে একটা তরতাজা যুবকের দেহ 2 পা ধরে উঁচিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে আসছে। অরণ্যের হিংস্র প্রাণী অনেক চেষ্টায় ধাবমান কোনো হরিণ নিহত করে ঘাড়ে গলায় দাঁত বসিয়ে টেনে হিঁচড়ে যেমন নিজেদের ডেরায় নিয়ে যায়, ঠিক তেমনি। যুবকটির মুখ থেঁতলে গেছে, চোখ দুটো বিস্ফারিত, সারা শরীর রক্তে মাখামাখি। ঘন কালো চুলে ঢাকা মাথাটা শক্ত পিচের রাস্তায় রক্তের ছাপ ফেলে ঘষা খেতে খেতে আসছে। গাড়ির কাছে এনে খোলা দরজা দিয়ে পাটাতরির উপর সশব্দে ছুঁড়ে দিল ওরা দেহটা। সম্ভবত ছেলেটা তখনও বেঁচে ছিল, কেননা শেষবারের মতো একটা তীব্র ক্ষুব্ধ গোনানি যেন শোনা গেল। সেই ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখা মাত্র 2 হাতে মুখ ঢেকে কৃষ্ণা আর্তনাদ করে ওঠে। শীতেশ কাঁপা হাতে টান দিয়ে জানলাটা বন্ধ করে দিল। তারপর সারা রাত্রি ওরা কেউ কোনো কথা বলল না, সারা রাত্রি পরস্পরের দিকে একবার তাকালো না পর্যন্ত। ঠান্ডা নীল পাংশু মুখে, শক্ত কঠিন শরীর নিয়ে এই 2 যুবক যুবতী ভাঙাচোরা বাড়িটার 3 তলায় একটা অন্ধকার ঘরে সারা রাত্রি তন্দ্রাহীন নির্ঘুম চোখে নিঃশব্দে বসে সূর্যোদয়ের প্রতীক্ষা করতে লাগলো। এখনও আমরা সমাজে এরকম অনেক জান্তব ঘটনার সাক্ষী থেকে যাই, যেগুলো এখনও প্রহসন, বিচারহীন। তবু আশা, নিশ্চয়ই আমাদের সমাজ একদিন বদলাবে। আমাদের জান্তব পাশবিক এই আত্মাটাকে ছুঁড়ে ফেলে একটা সুন্দর সমাজ নিশ্চয়ই তৈরি হবে। ভালো থাকবেন সকলে। আমার এই চ্যানেলটা নার্চার অফ লাভ যদি ভালো লাগে, জানেন সাবস্ক্রিপশন করতে হবে, কমেন্ট করবেন, লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে নতুন করে আরও ভালো ভালো সুন্দর সুন্দর গল্প কবিতা পড়তে উৎসাহিত করে, তাই অবশ্যই পাশে থাকবেন। খুব ভালো থাকুন। আবার এর পরের দিন মানে কালকে নতুন আরেকটা কবিতা নিয়ে আসবো।